হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর আজ আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা আমাদের 9 নম্বর সেট। এর আগের প্রত্যেকটি সেটের পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটারও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা আগের সেটগুলো দেখেননি অবশ্যই দেখে নিন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিলেন, 10% ভোট দেননি এবং 48টি ভোট অবৈধ বলে প্রমাণিত হয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটের 53% পেয়েছে এবং 304টি ভোটে জিতেছেন। নথিভুক্ত মোট ভোটের সংখ্যা কত সেটা নির্ণয় করুন। তো এখানে ফার্স্ট বেসিক কনসেপ্ট অনুযায়ী করব এবং সেখান থেকে কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটা দেখাবো। তো আমরা এখানে ধরে নিচ্ছি নথিভুক্ত মোট ভোটের সংখ্যা, অর্থাৎ টোটাল ভোটের সংখ্যা 100%। পরপর যাব লাইন বাই লাইন। 10% ভোট পড়েনি, 10% ভোট না পড়লে টোটাল কত ভোট পড়েছে? 90%। 48টা ভোট অবৈধ অর্থাৎ ইনভ্যালিড ভোট কত? 48। তাহলে ভ্যালিড ভোট কত? 90% মাইনাস 48। এরপর কি বলছে, বিজয়ী প্রার্থী যিনি জিতে গেছেন তিনি কত ভোটে জিতেছেন? মোট ভোট কত ধরেছিলাম? 100%, তার 53% পেয়েছেন, অর্থাৎ 100তে 53 ভোট পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছেন? 53%। এটা কিন্তু মোট ভোটের, মনে রাখবেন লাইনটা কি বলছে। তাহলে যে প্রার্থী হেরে গেছেন তিনি কত ভোট পাবেন? টোটাল ভ্যালিড ভোট হচ্ছে 90% মাইনাস 48। 53% বিজয়ী প্রার্থী পেয়ে গেছেন, তাহলে যে হেরে গেছেন তিনি কত ভোট পাবেন? 90% মাইনাস 48 মাইনাস 53%। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 37% মাইনাস 48, এত 53% ভোট পেয়েছেন যে প্রার্থী জিতেছেন। যে প্রার্থী হেরে গেছেন 37% মাইনাস 48 ভোট পেয়েছেন। এরপর কি বলছে নেক্সট লাইন, 304 ভোটে জিতেছেন বিজয়ী প্রার্থী। তাহলে এখানে যেটা বলছে এদের যে ডিফারেন্স সেটারই মান বলা আছে 304। তাহলে এদের ডিফারেন্স বার করলে কত পাবো? 53% মাইনাস 37%, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 48%, এটা ইকুয়াল টু 304, এটা আমরা বলতে পারি। তাহলে 53 মাইনাস 37 অর্থাৎ 16%। যদি 48টাকে সমীকরণের এই সাইডে নিয়ে যাই কত হবে? 304 মাইনাস 48 256। 16 দিয়ে যদি ক্যালকুলেশন করি 16 পাবো। 100%-এর মান নির্ণয় করতে হবে, কারণ টোটাল ভোটের সংখ্যা 100% ধরেছিলাম, 1600। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। 1 নম্বর অপশান কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এত কিছু করব না, জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। কিভাবে এটা আমি ক্লিয়ার করছি। তো আমরা কি ধরলাম একটু আগে? টোটাল 100% আমরা ধরেছি টোটাল ভোট, যার মধ্যে 10% ভোট দেয়নি, অর্থাৎ টোটাল ভোট পড়েছে 90%। এরপর যে 48 ভোট ইনভ্যালিড হয়েছিল অর্থাৎ অবৈধ বলে ঘোষণা হয়েছিল, যে প্রার্থী জিতেছেন তিনি বললেন তুই হেরে গেছিস, এই ভোটটা তুই নিয়ে নে, অর্থাৎ এই 48 ভোটের জন্য আমার জেতাতে কোনো এফেক্টই পড়বে না, কারণ আমি তো টোটাল 304 ভোটে জিতেছি। যদি 48টা ভোট তুই এক্সট্রা পাস তাহলে আমার 304 ভোটের জায়গায় 256 ভোটে আমি জিতবো। তাহলে কি হবে? আমি তো সেই জিতেই যাচ্ছি, তো তুই 48টা ভোট নিয়ে নে। অর্থাৎ এই যে 48 ভোটটা ইনভ্যালিড হয়েছিল সেটা ভ্যালিড করে যে হেরে গেল তাকে দিয়ে দেওয়া হলো। তাহলে এর আর কোনো ক্যালকুলেশন আমরা করব না। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি 90% ভোটই আমাদের এখানে ভ্যালিড ভোট। 53% পেয়েছেন কে? যে জিতে গেছেন টোটাল ভোটের। তাহলে যে হেরে গেছেন সে কত ভোট পাবেন? 90% মাইনাস 53% অর্থাৎ 37% ভোট পাবেন। এখন এর যে ডিফারেন্স সেটা কত? 256, কারণ কত ভোটে জিতছে? 256 ভোটে জিতছে, কারণ 48টা ভোট যে হেরে গেছে তাকে দিয়ে দেওয়ার ফলে 256 ভোটে জিতছেন। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি
53% মাইনাস 37%, অর্থাৎ 16% ইকুয়াল টু 256। 16 দিয়ে ক্যালকুলেশন করলে 16, 100%-এর মান হচ্ছে 1600। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে 1 নম্বর অপশান। তো খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে আমরা কিন্তু এটার অ্যান্সার বার করতে পারি যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো যেটা আমি সেকেন্ড প্রসেস বললাম সেইভাবেই করবেন, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। কি বলছে, বার্ষিক 8.5% সুদের হারে 32,000 টাকার উপর 10ই ফেব্রুয়ারি 2019 থেকে 24শে এপ্রিল 2019 পর্যন্ত সময়ের সরল সুদ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে ফার্স্ট আমরা সময়টা আগে নির্ণয় করব। 10ই ফেব্রুয়ারি 2019 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে 10 তারিখ, 10 তো অলরেডি চলে যাচ্ছে কারণ আমরা 10ই ফেব্রুয়ারি থেকে কাউন্ট করব। তাহলে টোটাল এখানে 18 দিন থাকবে। নেক্সট 31 মাস, নেক্সট আমাদের 24 তারিখ পর্যন্ত কাউন্ট করতে হবে, কারণ 24শে এপ্রিল 2019 পর্যন্ত আমাদের কিন্তু সুদ পাবো। তাহলে টোটাল এখানে 73 দিন হচ্ছে। তাহলে 365 দিনে 1 বছর। তাহলে টি এর মান যদি আমরা টিতে নির্ণয় করি কত পাবো, 73/365। এসআই ইকুয়াল টু আমরা কি জানি, PTR/100। এসআই এর মান আমাদের নির্ণয় করতে হবে। পি এর মান কত, 32,000 ইন্টু টি এর মান 73/365 ইন্টু আর এর মান 8.5। 100টা এই সাইডে লিখলাম, পয়েন্ট তুললে 10 পাই, 3টে 0 কাটছে। এখানে যদি 5 দিয়ে কাটি 1, 7, এটা কত পাবো, 5, 3, 73 কাটছে। তাহলে এখানে টোটাল কত পাচ্ছি আমরা, 17 ইন্টু 32, অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে 544 টাকা। তাহলে আমাদের সরল সুদ কত হবে, এসআই এর মান 3 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, এক অসাধু দোকানদার চিনি বিক্রি করেছে প্রতি কেজি 20 টাকায়, যেখানে সে 15 টাকা প্রতি কেজিতে কিনেছে। এছাড়াও সে 1000 গ্রামের পরিবর্তে 850 গ্রাম দেয়। যখন সে বিক্রি করে 1000 গ্রামের পরিবর্তে 850 গ্রাম দেয়, অর্থাৎ সে টাকাতেও লাভ করছে এবং গ্রামেও লাভ করছে। তার প্রকৃত লাভ বা ক্ষতির শতাংশ কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। এর আগেও কিন্তু আমরা সেটে এই টাইপের অঙ্ক করেছি, যেখানে কিন্তু শুধুমাত্র গ্রামে লাভ করতো, টাকাটা সেম থাকতো, কিন্তু এখানে কিন্তু এই দুটো ক্ষেত্রেই কিন্তু লাভ করছে। তো আমি এটা দুরকমভাবে করাবো, ফার্স্ট বেসিক কনসেপ্ট অনুযায়ী, সেকেন্ড শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো এখানে কি বলছে, সে প্রতি কেজি 20 টাকাতে বিক্রি করছে, কিন্তু সে 15 টাকা কেজিতে কিনেছিল, প্রতি কেজি 15 টাকাতে কিনেছিল, অর্থাৎ 1000 গ্রাম সে কত টাকায় কিনেছিল, 15 টাকায় কিনেছিল। কিন্তু সে কি করছে, বলছে কি আমি 1000 গ্রাম দিচ্ছি 20 টাকাতে, আমি 1000 গ্রাম দিচ্ছি 20 টাকাতে, অর্থাৎ আমি শুধুমাত্র 5 টাকা লাভ করছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা করছে না, গ্রামে কিন্তু সে গড়বড় করে 850 গ্রাম দিচ্ছে। যেখানে 1000 গ্রামের দাম ছিল 15 টাকা, তাহলে 850 গ্রামের দাম কত হয়ে যাবে, 15/1000 ইন্টু 850, 15/1000 ইন্টু 850, 0 কাটছে, 17, 20, 4, 3, অর্থাৎ 51/4, যেটার মান হচ্ছে 12.75। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, টোটাল 1000 গ্রাম ছিল, যেটা তিনি 15 টাকায় কিনেছিলেন,
সেই 1000 গ্রামের পরিবর্তে লোককে না জানিয়ে ঠকিয়ে 850 গ্রাম দিচ্ছেন, সেটার দাম হচ্ছে 12.75 টাকা। অর্থাৎ যদি তিনি 850 গ্রাম মাল কিনতেন, এত টাকায় কিনতেন, কিন্তু সেটা বিক্রি করছেন কত টাকায়? 20 টাকায়। এখানে টোটাল প্রফিট কত হচ্ছে? 12.75। এটা 20 থেকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব প্রফিট। অর্থাৎ এখানে তিনি লাভ করছেন 7 টাকা 25 পয়সা, কিন্তু লোককে দেখাচ্ছেন 5 টাকা লাভ করছি। এটা তো অ্যাকচুয়ালি লাভ। তাহলে আমাদের পার্সেন্টেজ কত হবে? 7.25 বাই 12.75 ইন্টু 100। এই ক্ষেত্রে অনেকে কিন্তু এই ভুলটা করবেন, কারণ 12.75-এর জায়গায় অনেকে কিন্তু 15 বসিয়ে দেবেন, কারণ এখানে কোশ্চেনে যেহেতু বলছে 15 টাকা প্রতি কেজিতে তিনি কিনেছেন, কিন্তু অ্যাকচুয়ালি 850-এর উপর কিন্তু আমরা ক্যালকুলেশন করছি, 1000-এর উপর নয়। তাই ভালো করে বুঝে শুনে এখানে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। এই টাইপের কোশ্চেনে এর আগেও কিন্তু আমি একটা কমেন্ট পেয়েছি যে কোশ্চেনটা আরেকবার দেখুন, যে এখানে 12.75 এটা হবে না, 15 হবে, মানে সেই কোশ্চেনে যেমন ছিল। তো এটা কিন্তু আমরা 850-এর উপর ক্যালকুলেশন করছি, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তো আমরা পাবো কিন্তু 56.86%, অর্থাৎ 4 নম্বর অপশান কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অনুযায়ী, যেটা কিন্তু একটু লেন্দি হবে, সময় সাপেক্ষ। বাট যদি আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে চাই, কিভাবে করব? আমরা কি দেখলাম? 1000 গ্রাম 15 টাকাতে কিনছে, তাহলে এখানে কস্ট প্রাইস কত হয়ে যাবে? 1 গ্রাম কত টাকায় কিনবে? 15/1000 টাকায়। এরপর কি দেখছি? 850 গ্রাম 20 টাকায় বিক্রি করছে, অর্থাৎ সেলিং প্রাইস কত হয়ে যাবে 1 গ্রামের? 20/850। তাহলে কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস যদি আমরা বার করি, 15/1000 ইস টু 20/850, এটা বার করব। ক্যালকুলেশন করলে 0 0 কাটছে, এটা 17, আর এখানে থাকছে 20, এটা যদি কাটি 3, এটা কত পাবো? 4। অর্থাৎ এখান থেকে আমরা সিপি ইস টু এসপি কত পাচ্ছি? 51/80। তাহলে আমরা যদি কিনে থাকি 51 টাকায়, বিক্রি করছে 80 টাকায়, আমাদের লাভ কত হচ্ছে? 29। 51-এর উপর বার করব পার্সেন্টেজ ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের 4 নম্বর অপশান চলে আসবে। তো যদি বুঝতে অসুবিধা হয় তো সেই কারণে আমি ফার্স্ট বেসিক কনসেপ্ট অনুযায়ী দেখিয়ে দিলাম। তো শর্ট ট্রিক্সের মাধ্যমে এভাবে করতে পারেন, কয়েক সেকেন্ডে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো এগুলো করারই কোনো দরকার পড়ে না, জাস্ট বোঝানোর জন্য আমি ক্যালকুলেশন করলাম। সরাসরি কিন্তু এই লাইনটা আমরা বার করে দিতে পারি যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? যদি এত হয় একটা সংখ্যা যেটা 3, 7 এবং 11 দ্বারা সম্পূর্ণ হয়ে বিভাজিত হয়, তাহলে 6x + 5y এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 3 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য হলে কি হয়? টোটাল যে সমষ্টি, যে সংখ্যাটা এখানে দেয়া আছে, সেই সংখ্যাটির টোটাল যে অঙ্কগুলো আছে 6, 7, 2, x আর y, টোটাল সমষ্টিটা কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে হয়। সংখ্যাটির প্রত্যেকটা ডিজিটের সাম কিন্তু আমাদের 0 বা 3 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 6 + 7 + 2 + x + y। তো এখানে এটা মানে কত? 15 + x + y। 15 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে x আর y এর সমষ্টি এর মান কত হতে হবে, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে? যদি x আর y এর মান 3 হয় বা 0 হয়, সেক্ষেত্রে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, টোটাল এটার সাম। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এরপর 11 দ্বারা বিভাজ্য কখন হবে? 6 + 2 + y = 7 + x। এটা যদি সমান হয় বা এদের যে ডিফারেন্স সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি
এটা 8, এটা 7। যদি এই সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে এক্স মাইনাস ওয়াই, আর 7টাকে এই সাইডে নিয়ে গেলে 1। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর মান 3 হতে হবে এবং এক্স মাইনাস ওয়াই এর মান 1 হতে হবে, তবেই কিন্তু আমাদের এখানে 3 এবং 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখান থেকে এক্সের মান আমরা কত পাই? 3 আর 1 4 ভাগ 2 অর্থাৎ 2 পাই। ওয়াইয়ের মান কত পাই? 3 মাইনাস 1 অর্থাৎ 2 ভাগ 2 অর্থাৎ 1 পাই। তাহলে এক্সের মান যদি 2 হয় এবং ওয়াইয়ের মান যদি 1 হয় তবে এটা 3 এবং 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? 6 7 2 2 1। এটা আমাদের 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা একবার চেক করে নেব, তবেই আমাদের কিন্তু এক্স আর ওয়াইয়ের যে 2 এবং 1 এই মানটা সঠিক কিনা আমরা সেটা বলতে পারবো। আমরা ফার্স্ট 3টি সংখ্যা নিলাম 221। এখান থেকে প্রথম 3টি সংখ্যা নেই, 2টো সংখ্যা আছে, অর্থাৎ 0 বাড়িয়ে 3টি করে নিলাম। তারপরে 3টি সংখ্যা বিয়োগ করব। এই বিয়োগফলটা যদি আমাদের 7 দ্বারা ভাগ যায় তবেই কিন্তু এটা পুরো সংখ্যাটি আমাদের 7 দ্বারা ভাগ যাবে। কত পাচ্ছি এখানে? 4 5 1 অর্থাৎ 154, যেটা 7 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু সঠিক বেরিয়েছে। তাহলে এটার মান কত হয়ে যাবে? 6 2 12 প্লাস 5 অর্থাৎ 17 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1 নম্বর অপশন কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তো জাস্ট বোঝানোর জন্য এত কিছু বললাম। নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। কি বলছে? মোহন বাড়ি থেকে অফিস যায় 20 কিমি/ঘন্টা গতিবেগে এবং অফিস থেকে বাড়ি ফেরে একটা নির্দিষ্ট গতিবেগে। যদি তার গড় গতিবেগ 24 কিমি/ঘন্টা হয় তাহলে ফেরার সময় তার গতিবেগ কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে দূরত্বটা যাচ্ছে বাড়ি থেকে অফিস সেই সেম দূরত্বে ফিরছে, অর্থাৎ এখানে যে দূরত্ব সেটা কিন্তু সেম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গড় গতিবেগ যদি আমরা ধরে নিই ফেরার সময় x কিমি/আওয়ার ছিল, তাহলে সূত্রটা কি? 2 × 20 × x বাই 20 প্লাস এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 24। 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 10, 5 3। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 5x ইকুয়াল টু 60 প্লাস 3x। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু 60, এক্সের মান কত হয়ে যাচ্ছে? 30। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 1 নম্বর অপশান, 30 কিমি/আওয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে? এক্স এবং ওয়াই দুটি ট্রেন এ থেকে বি বিন্দু পর্যন্ত যথাক্রমে 80 কিমি/ঘন্টা এবং 90 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে। ভ্রমণের জন্য যদি এক্স ওয়াইয়ের চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয় তাহলে তাদের এ আর বি এর মধ্যে দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের সময় কি বলছে? এক্স ওয়াইয়ের চেয়ে 1 ঘন্টা বেশি নেয়। সময়টা নির্ণয় করলে এখান থেকে আমরা সরাসরি একটা সমীকরণ গঠন করতে পারবো। তাহলে যদি আমরা টি এক্স এটার মান নির্ণয় করি, এক্সের গতিবেগ কত ছিল? 80 কিমি/ঘন্টা। আমরা ধরে নিচ্ছি দূরত্ব ডি, তাহলে d/80 এটা পাবো। এবং টি ওয়াই এটার মান কত পাবো? d/90। তাহলে এখান থেকে আমরা বলতে পারি d/80 মাইনাস d/90 ইকুয়াল টু 1, যেহেতু এক্স ওয়াইয়ের চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয়, এক্স 1 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তাহলে এখান থেকে d/10 যদি কমন নিই কত থাকবে? 1/8 মাইনাস 1/9। এটার যদি আমরা লসাগু করি কত পাবো? 72, আর উপরে থাকবে 1 × 1। তাহলে d ইকুয়াল টু 720 পাচ্ছি আমরা। তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব কত? 720 কিমি। 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গ সেমি হলে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য a√2। এখান থেকে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² ইকুয়াল টু 50 এটা আমরা পাই। তাহলে 5 × 5 × 2 50কে যদি আমরা ভাঙি তাহলে a ইকুয়াল টু কত পাবো? 5√2 এটা পাবো।
তাহলে এখানে যদি আমরা এর মানটা বসাই কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব 5√2 ইন্টু √2 অর্থাৎ 10 সেমি। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, নিম্নলিখিত সমীকরণে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় অর্থাৎ 3⁴ আছে, এই এক্সের জায়গায় কত হওয়া উচিত। এখানে যেটা আছে 8.99 প্রায় ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি 9, তাহলে 9 ইন্টু 9 ইন্টু 9 ভাগ 2.99, এটাকে আমরা প্রায় ইকুয়াল টু কত লিখতে পারি 3। ক্যালকুলেশন যদি করি 3 অর্থাৎ 3-এর পাওয়ার টোটাল এখানে কত পাচ্ছি 2, এখানে হচ্ছে 2, এখানে 2 আর এখানে 1, অর্থাৎ এখান থেকে আসছে 3-এর পাওয়ার 5। সমীকরণের অপর সাইডে আছে 3 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে আমাদের সহগ সমান, তাহলে পাওয়ার দুটো সমান হওয়া উচিত। তাহলে যদি আমাদের এখানে এক্স হয় এক্স ইকাল টু কত হয়ে যাবে 5, তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হওয়া উচিত 5 হওয়া উচিত। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি স্টিমার 26 ঘন্টায় নদীর প্রতিকূলে 65 কিমি এবং অনুকূলে 51 কিমি যায়। এটি 6 ঘন্টার মধ্যে নদীর প্রতিকূলে 15 কিমি এবং অনুকূলে 21 কিমি যাবে। নদীর প্রতিকূলে 95 কিমি এবং অনুকূলে 113 কিমি যেতে কত সময় লাগবে। তো এখানে যে দুটো তথ্য আমাদের দেওয়া আছে, যে কোনো একটি কাজে লাগিয়ে কিন্তু আমরা অ্যান্সার নির্ণয় করে ফেলতে পারবো, দুটো কিন্তু আমাদের কোনো দরকার নেই। কি বলছে, 65 কিমি ফার্স্টটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব যাতে সহজেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসে। 65 কিমি এবং 91 কিমি যাচ্ছে কত ঘন্টায় 26 ঘন্টায়। যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে 5 কিমি এবং 7 কিমি কত ঘন্টায় যাবে প্রতিকূলে এবং অনুকূলে 2 ঘন্টায় যাবে। এখানে যদি আমরা 19 দিয়ে গুণ করি তবে 95 এবং 133 পেয়ে যাব। প্রতিকূলে 95 কিমি এবং অনুকূলে 133 কিমি যাবে 38 আওয়ারে। এখান থেকে কিন্তু আমরা বলতে পারি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 2 ঘন্টা। কিন্তু এই টাইপের কোশ্চেনে যদি আমাদের এত সহজে আমরা অ্যান্সার নির্ণয় না করতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সলভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি নেব, একই ক্যালকুলেশনই হবে আমাদের। মনে করুন আমরা সেকেন্ডটা নিয়ে ক্যালকুলেশন করছি। প্রতিকূলে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 15/6 অর্থাৎ 5/2। একইভাবে অনুকূলে এক্স প্লাস ওয়াই এখান থেকে কত পাচ্ছি 21/6 অর্থাৎ 7/2। তো এখান থেকে আমরা এক্সের মান এবং ওয়াইয়ের মান নির্ণয় করে ফেলতে পারবো, যেখানে এক্সের মান পাবো আমরা 3 এবং ওয়াইয়ের মান পাবো আমরা হাফ। তো এটা আমি আর ক্যালকুলেশন এখানে করে দেখালাম না। তো এখান থেকে আমরা কিন্তু যে কত সময় লাগবে টি এর মান সহজেই পেয়ে যাব। টোটাল আমরা যদি প্রতিকূলে ধরি বা অনুকূলে ধরি, মনে করুন অনুকূলে ধরলাম 133 ডি এর মান। আমাদের এখানে কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান বলা ছিল কত 7/2 ইন্টু 3। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি এটা কত পাবো 19। টি এর মান কিন্তু সহজেই বেরিয়ে যাচ্ছে এখান থেকে 38। তো এক্স এবং ওয়াইয়ের মান এখানে আমাদের বার করার দরকার পড়বে না, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলে যে কোনো একটি সমীকরণে বসালে কিন্তু আমরা টি এর মান পেয়ে যাব। যদি না হয় আগে যেটা করলাম সেটা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, 4টি ঘন্টা একই সাথে বাজতে শুরু করে যথাক্রমে 6 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 15 সেকেন্ড আর 20 সেকেন্ডের ব্যবধানে বেজে ওঠে। তারা 2 ঘন্টার মধ্যে কতবার একসাথে বাজবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লসাগু করব 6, 12, 15 আর 20। 2 দিয়ে দেব 3, 6, 15, 10। 3 দিয়ে দেব 1, 2, 5, 10। 2 দিয়ে দেব 1, 1, 5, 5। 5 দিয়ে দেব 1, 1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি টোটাল 10 আর 3 60 পাচ্ছি 60 সেকেন্ড। অর্থাৎ ফার্স্ট একবার বাজছে,
তারপর 60 সেকেন্ড ব্যবধানের পর আর একবার বাজছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশনে একেবারে শেষে অ্যাড করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি 60 সেকেন্ডে একবার বাজছে। 60 সেকেন্ডে কতবার বাজছে? একবার। তাহলে 2 ঘন্টাতে কতবার বাজবে? 2 × 60 × 60, যেটা আমরা সেকেন্ডে করে নিলাম, 1/60 ইন্টু উপরে 2 × 60 × 60, একটা 60 কাটবে, অর্থাৎ 120 বার বাজবে। টোটাল ফার্স্ট একবার বাজছে, তারপর 2 ঘন্টা এর মধ্যে 60 সেকেন্ড গ্যাপ রেখে 120 বার বাজবে। তাহলে টোটাল কতবার বাজছে? এই একটা আমরা ফার্স্টে অ্যাড করে নেব, অর্থাৎ 121 বার বাজবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে এখানে আমাদের এটার মান নির্ণয় করতে হবে। x - 1/x = 7 আছে। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, x² + 1/x² -2 × x × 1/x = 49। তাহলে এটাকে যদি সমীকরণের ডান সাইডে নিয়ে যাই কত পাবো? 51। এটা আবার বর্গ করব, যেহেতু আমাদের এখানে পাওয়ার 4 আছে, পাওয়ার যতক্ষণ 4 না আসছে আবার বর্গ করব। x⁴ + 1/x⁴ প্লাস 2 × x² / 1/x² = 51 স্কোয়ার করলে 2601। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কাটবে, এটা যদি সমীকরণ এই পাশে আসে -2 হবে, অর্থাৎ 2599 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? রিয়া 30% ছাড় বা 25% এবং 5% পরপর দুটি ছাড়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেনি, উভয়ই এত টাকায় কেনাকাটায় দেয়া হচ্ছে। উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 25% এবং 5% সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে আমরা টোটাল কত পার্সেন্ট এখান থেকে আমরা ডিসকাউন্ট পাচ্ছি? 25 + 5 - 5 × 25/100, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি? 4, অর্থাৎ 30%। 25% 30% -5/4 এত পার্সেন্ট। যদি আমাদের কি বলছে এখানে? পার্থক্য, অর্থাৎ ফার্স্ট আমাদের 30% দিয়েছিল, পার্থক্য বললে 30% মাইনাসে প্লাস 5/4%, 30 কাটছে। টোটাল এখানে আমাদের 1.25% হচ্ছে ডিফারেন্স, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 3840 টাকার এই পার্সেন্টেজটা কত আসছে? 3840 × 125/100 × 100, একটা শূন্য কাটছে। যদি আমরা ক্যালকুলেশন করি, 125 দিয়ে 5, এটা 4, ক্যালকুলেশন করলে 2। যদি আমরা 4 দিয়ে ক্যালকুলেশন করি, এখানে 2 দিয়ে ক্যালকুলেশন করলে 19, 2 4 দিয়ে করলে 4 8, অর্থাৎ 48। উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কত? 48 টাকা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? 196 তার স্কোয়ার × 56/14 পাওয়ার কত? 5 × 1021। 196টাকে যদি আমরা ভাঙাই, 14 × 14 পাবো, অর্থাৎ এখানে 14 পাওয়ার কত আসছে? 2। আর এখান থেকে কত পাবো? 4 × 14, 14 পাওয়ার 1 আর 4 পাওয়ার আসছে 1। তাহলে বাই আছে 14 পাওয়ার 5। আর এখানে আমাদের স্কোয়ার আছে, টু দি পাওয়ার স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি 14 পাওয়ার 4 আর এখানে 1 আছে, যোগ 1, অর্থাৎ 14 পাওয়ার এখানে 5 পাচ্ছি, × 4/14 পাওয়ার 5। এটা কাটছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 4 × 1021
যেটার মান হয়ে যাচ্ছে আমাদের 4084। 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, এক্স যদি ওয়াইয়ের থেকে 80% বেশি হয়, ওয়াই তাহলে এক্সের থেকে কত শতাংশ কম? 80% বেশি অর্থাৎ 100-তে 180। ক্যালকুলেশন করলে এখানে 9 আর 5, তাহলে এক্স আর ওয়াই, ওয়াই যদি 5 হয় এক্স হয়ে যাবে 9। এখন কি বলছে, ওয়াই তাহলে এক্সের থেকে কত শতাংশ কম? কত কম? 4 কম এক্সের থেকে, বাই এক্সের মান বসবে 9। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 14.44% পাবো, অর্থাৎ 4 নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলছে, এটার মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্ট কি আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 1/x², যদি সূত্র ফেলাই এক্স প্লাস 1/x তার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 6, এক্স এক্স কাটছে, তাহলে এখানে এটার মান দেওয়া আছে আমাদের 1 তার এ স্কোয়ার 1 প্লাস 4, অর্থাৎ এখানে আমরা মান পাচ্ছি কত? 5, অর্থাৎ 2 নম্বর অপশন কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের কোশ্চেন। টোটাল 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো যেটা আমাদের 9 নম্বর সেট, এর আগে কিন্তু 8টি সেট করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। আর এর আগে পর্যন্ত আমরা শুধুমাত্র ক্লার্কশিপকে ফোকাস করছিলাম, তো এরপর থেকে আমরা ডব্লিউবিপি এবং কেপি, যেহেতু সামনে এক্সাম আছে, দুটোকেও কিন্তু আমরা ফোকাস করব। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালিসিস করেই কিন্তু এখানে কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো থ্যাংক ইউ, গুড বাই।